হ্যালো, কেম এক্সপ্লেন চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব না কিভাবে রেজোনেটিং গঠনগুলির আপেক্ষিক স্থায়িত্ব আমরা নির্ণয় করি। দেখো, প্রথমে বলি যে যখন আমরা কোনো অণুর কিনা রেজোনেন্স আঁকি তখন সেখানে আমরা কিনা এক বা একাধিক কিনা ক্যানোনিক্যাল গঠন পাই, বা যেটাকে আমরা বলি রেজোনেটিং গঠন। এখন এই প্রত্যেকটা ক্যানোনিক্যাল গঠন বা রেজোনেটিং যে গঠন আছে না, প্রত্যেকজনের স্থায়িত্ব তোমার হচ্ছে কিনা একই হয় না। ওকে, না কোনোটার স্থায়িত্ব হয়তো একটু বেশি হয়, মানে সামান্য তোমার হচ্ছে পার্থক্য থাকে। এখন আমাদের প্রশ্ন হলো যে রেজোনেটিং যে গঠনগুলো যে হয়, এই রেজোনেটিং গঠনগুলোর মধ্যে কার স্থায়িত্ব বেশি, না সেটা হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করব, সেটাই হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে দেখবো। যে না যে কোনো অণুর যে বিভিন্ন যে রেজোনেটিং গঠন বা স্ট্রাকচার হয়, তার মধ্যে কোন রেজোনেটিং গঠনটা হচ্ছে বেশি স্টেবল। অর্থাৎ এক কথা আমি বলতে পারি যে ওই রেজোনেটিং গঠনটা হাইব্রিডের প্রতি কন্ট্রিবিউশন তোমার হচ্ছে কিনা বেশি। ওকে, প্রথম হচ্ছে আমাদের রুল ওয়ান দেখতে হবে। না রুল ওয়ান কি বলছে যে না যে রেজোনেটিং গঠনের সমযোজী বন্ধনের সংখ্যা যত বেশি, সেই রেজোনেটিং গঠনটি তত স্থায়ী। অর্থাৎ যে কোনো অণুর যে আমরা যে এক বা একাধিক যদি আমি রেজোনেন্ট গঠন পাই, এখন আমরা দেখব যে ওই অণুটার যে রেজোনেন্স গঠনে কোন কোন রেজোনেটিং গঠনে তোমার হচ্ছে সমযোজী বন্ধনের সংখ্যা তোমার হচ্ছে বেশি। যাতে সমযোজী বন্ধনের সংখ্যা বেশি হবে সেই রেজোনেটিং গঠনটি হচ্ছে কিনা বেশি স্থায়ী হবে। অর্থাৎ হাইব্রিডের প্রতি তার অবদান বা কন্ট্রিবিউশন তোমার হচ্ছে না বেশি হবে। যেমন ধরা যাক এখানে এক্সাম্পল দেখো, প্রথমে দেখো এই যে CH3C প্লাস ডবল বন্ড, এইটার দেখো তোমার হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার দেখো দুটো। এখন তোমাকে ধরো বললো এই দুটো, এই অণুটার না দুটো রেজোনেটিং স্ট্রাকচার। এখন বললো যে না এই দুটো রেজোনেটিং গঠন বা স্ট্রাকচারের মধ্যে কোনটার তোমার হচ্ছে কিনা স্থায়িত্ব বেশি। প্রথম হচ্ছে আমরা দেখবো যে না কোভ্যালেন্ট বন্ধনের সংখ্যা, অর্থাৎ সমযোজী বন্ধন। দেখো প্রথম যে স্ট্রাকচারে এখানে যদি আমরা ভালো করে দেখি সমযোজী বন্ধনের সংখ্যা, দেখো এখানে কার্বনের সাথে কত না তিনটে হাইড্রোজেন বন্ধন আছে, মানে কি তিনটে সমযোজী বন্ধন আছে। তারপর এই একটা চারটে, আর হচ্ছে এখানে কত না দুটো। অর্থাৎ হচ্ছে এখানে যে সমযোজী বন্ধনের সংখ্যা এখানে হচ্ছে না 6টা। এইটাতে আমরা যদি সমযোজী বন্ধনের সংখ্যা দেখি, দেখো এখানে কার্বনের সাথে তিনটে বন্ধন করে, তাহলে তিনটে, এই সিঙ্গেল বন্ধন চারটে, আর এখানে কি না তিনটে, অর্থাৎ 4 3 7। তাহলে দেখো যদি আমরা এই দুটো রেজোনেটিং স্ট্রাকচারের কথা বলি, তাহলে এই দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে দেখো 2 নম্বর যে রেজোনেটিং স্ট্রাকচার, সেই 2 নম্বর রেজোনেটিং স্ট্রাকচারে যে সমযোজী বন্ধনের সংখ্যা কিনা বেশি 1 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার অপেক্ষা। তাই আমরা এই দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে বলবো যে এই 2 নম্বর রেজোনেটিং স্ট্রাকচারটা 1 নম্বর হচ্ছে কিনা বেশি স্থায়ী। ওই যার জন্য আমি লিখেছি দেখো 2 নম্বর গ্রেটার দেন তোমার হচ্ছে কিনা 1 নম্বর। যদি দেখো 2 নম্বরের সমযোজী বন্ধনের সংখ্যা 7টা আর 1 নম্বরের সমযোজী বন্ধনের সংখ্যা তোমার হচ্ছে কিনা 6টা। ওকে, নেক্সট দেখো অ্যানাদার একটা এক্সাম্পল। এই যে এক্সাম্পলটা আছে তোমার হচ্ছে না বিউট 1,3 কিনা ডাইন, এর দেখো তিনটে তোমার হচ্ছে কিনা রেজোনেটিং স্ট্রাকচার বা তোমার হচ্ছে রেজোনেটিং গঠন। আমি এখানে নিচে দেখো 1 2 3 বলে হচ্ছে দিয়ে দিয়েছি না তিনটে রেজোনেটিং স্ট্রাকচারের নিচে। এখন তোমাকে বললে যে তিনটে রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কোন রেজোনেটিং স্ট্রাকচারটা হচ্ছে না সবচেয়ে বেশি স্থায়ী, সেটা তুমি লেখো। দেখো তাহলে প্রথম হচ্ছে কাজ হচ্ছে আমি সমযোজী বন্ধনের কিনা সংখ্যা ক্যালকুলেট করবো। দেখো ভালো করে যদি দেখো এই কার্বনে তো দুটো হাইড্রোজেন আছে, মানে কি দুটো সমযোজী বন্ধন দুটো, এখানে দেখো দুটো, তাহলে 4টে। তাহলে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, মানে ওইখানে একটা সমযোজী বন্ধন আছে 5টা, এখানে একটা আছে 6টা, তাহলে এই হাইড্রোজেনের সাথে একটা আছে 7টা, এখানে দুটো আছে কত 9টা, আর হচ্ছে এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আছে দুটো সমযোজী বন্ধন, অর্থাৎ 11টা। এখানে সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে কত না 11টা। এইটাতে যদি দেখো এই কার্বনের সাথে সমযোজী বন্ধনের দুটো হাইড্রোজেন আছে, মানে দুটো সমযোজী বন্ধন, এখানে একটা 3টে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন মানে 4টে, আর এখানে দুটো 6টা, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন 7টা, এই সিঙ্গেল বন্ধন মানে কত 8টা, আর এই কার্বনের সাথে দুটো। ওকে, অর্থাৎ কত না কটা আছে 10টা আছে। বোঝা গেল? এবার দেখো এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচার যদি আমি সমযোজী বন্ধন গণনা করি আমি কটা পাবো। দেখো এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন মানে কত দুটো সমযোজী বন্ধন, তাহলে দুটো, এখানে একটা আছে দেখো সিঙ্গেল বন্ড, তাহলে এটা কত না 3টে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন মানে একটা কিনা সমযোজী বন্ধন, কত হলো 4টে, এখানে দেখো দুটো আছে 4 দিয়ে কত না 6, আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ডে আছে তাহলে কত 7টা, এখানে একটা আছে সিঙ্গেল বন্ড তাহলে হচ্ছে 8টা, আর এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন মানে কত, মানে দুটো সমযোজী বন্ধন আছে তাহলে 8 আর হচ্ছে 10।
তাহলে 10টা। তাহলে দেখো এই তিনটে আমরা যদি রেজোনেটিং গঠন দেখি, দেখো এর মধ্যে 1 নম্বর যে রেজোনেটিং গঠন আছে সেখানে সমযোজী বন্ধনের সংখ্যা কিনা বেশি, যার জন্য এই তিনটে রেজোনেটিং গঠনের মধ্যে 1 নম্বর যে রেজোনেটিং গঠন আছে তার স্থায়িত্ব বাকি দুটো অপেক্ষায় কিনা বেশি। ওকে, কারণ এইটার ক্ষেত্রে এই 1 নম্বর রেজোনেটিং গঠনে সমযোজী বন্ধনের সংখ্যা আছে কটা না 11টা, আর বাকি দুটোতে আছে কিনা 10টা করে। বোঝা গেল, যেহেতু এর সমযোজী বন্ধনের সংখ্যা বেশি তাই 1 নম্বর স্ট্রাকচারের স্থায়িত্ব এই দুটো অপেক্ষা বেশি, অর্থাৎ এই দুটো রেজোনেন্স স্ট্রাকচার অপেক্ষা বেশি। ওকে, রুল টু কি না, রুল টু হচ্ছে না যদি সমযোজী বন্ধনের সংখ্যা সমান হয়, অর্থাৎ ধরা যাক দুটো যে রেজোনেটিং স্ট্রাকচার আছে দুটো রেজোনেটিং স্ট্রাকচারে ধরা যাক সমযোজী বন্ধনের হচ্ছে সংখ্যা সমান, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু রুল 1টা কাজে লাগবে না। সেক্ষেত্রে আধানহীন রেজোনেটিং গঠন আধানযুক্ত রেজোনেটিং গঠন অপেক্ষায় বেশি স্থায়ী হবে। যেমন ধরা যাক এখানে হচ্ছে ফেনলের দুটো তোমার হচ্ছে আমি রেজোনেটিং গঠন নিয়েছি এবং আমি দুটোতে আমি নাম দিয়েছি রেজোনেটিং স্ট্রাকচার, দেখো 1 দিয়েছি, একটা হচ্ছে 2 দিয়েছি। এবার এই দুটোর মধ্যে কার স্থায়িত্ব বেশি আমাকে ধরো নির্ণয় করতে বলেছে। ভালো কথা, তাহলে আমি কী করবো, দেখো দুটো ক্ষেত্রে আমি যদি সমযোজী বন্ধনের সংখ্যা ক্যালকুলেট করি আমি দেখতে পাবো, দেখো এখানে একটা, এখানে এটা নিয়ে দুটো, আর দেখো 6টা এখানে সিগমা বন্ধন আছে, তাহলে 6 2 8, আর হচ্ছে 3টে দেখো পাই বন্ধন আছে, তাহলে 8 3 11। আর এখানে তুমি যে দেখো দেখো সিঙ্গেল একটা, আর এখানে দুটো 3টে, আর এখানে 6টা তোমার হচ্ছে সিঙ্গেল বন্ধন 9, আর হচ্ছে দুটো পাই। দেখো এখানেও 11টা, মানে এখানেও 11টা সমযোজী বন্ধন, এখানেও 11টা সমযোজী বন্ধন। তাহলে হচ্ছে আমি তাহলে নিশ্চয়ই আমি রুল 1 দিয়ে পার্থক্য করতে পারছি না। তখন দেখবো যে না, যেটা আধানহীন রেজোনেটিং গঠন সেটার স্থায়িত্ব আধান যুক্ত রেজোনেটিং গঠন অপেক্ষায় বেশি। দেখো 1 নম্বর যে রেজোনেটিং স্ট্রাকচারটা দেখো সেটা তোমার হচ্ছে আধানহীন রেজোনেটিং গঠন, বোঝা গেল, অর্থাৎ কি এটা আনচার্জড স্পিসিস। অন্যদিকে আমরা যদি 2 নম্বর রেজোনেটিং গঠনটা দেখি, এটা দেখো আধানযুক্ত রেজোনেটিং গঠন, অর্থাৎ চার্জ যুক্ত স্পিসিস। তাই 1 নম্বর আমার রেজোনেটিং গঠনটা 2 নম্বর অপেক্ষায় বেশি স্থায়ী হবে, যার জন্য আমি লিখি দেখো 1 নম্বর গ্রেটার দেন তোমার হচ্ছে না 2 নম্বর, অর্থাৎ 1 নম্বরের যে স্থায়িত্বটা সেটা হচ্ছে বেশি। বোঝা গেল। নেক্সট হচ্ছে আমার কিনা রুল 3। না, যখন রুল 1 এবং রুল 2 দিয়ে হচ্ছে আমরা পার্থক্য করতে পারবো না তখন হচ্ছে আমাকে রুল 3 দেখতে হবে, অর্থাৎ ধরা যাক দুটো ক্ষেত্রেই ধরা যাক সমযোজী বন্ধনের সংখ্যা সমান, তাহলে সেক্ষেত্রে আমরা রুল 1 দিয়ে পার্থক্য করতে পারবো না। এবং ধরা যাক দুটো ক্ষেত্রেই তোমার হচ্ছে কিনা যে ক্যানোনিক্যাল গঠন আছে দুটোই তোমার ধরা যাক চার্জ যুক্ত, তাহলে সেক্ষেত্রে আমরা রুল 2 দিয়েও পার্থক্য করতে পারবো না। অর্থাৎ যখন সমযোজী বন্ধনের সংখ্যা এবং এবং দুটো ক্ষেত্রেই ধরা যাক চার্জও ধরা যাক এক, অর্থাৎ দুটোই ধরা যাক চার্জ স্পিসিস। ওকে, সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে দেখবো যে না যে রেজোনেটিং গঠনে পজিটিভ চার্জ কম তড়িৎ ঋণাত্মক পরমাণুতে এবং নেগেটিভ চার্জ বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুতে থাকে সেই গঠনটি বেশি সুস্থিত। অর্থাৎ তখন হচ্ছে আমরা দেখবো কি পজিটিভ চার্জ সেটা হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক পরমাণুতে এবং নেগেটিভ চার্জ সেটা যেন বেশি ঋণাত্মক পরমাণুতে যদি থাকে সেক্ষেত্রে সেই গঠনটা হচ্ছে বেশি স্থায়ী হবে। বোঝা গেল। দেখো প্রথম হচ্ছে আমরা এটা নিয়েছি, এইটা দেখো দুটো দেখো রেজোনেটিং স্ট্রাকচার, অর্থাৎ এই অনুটা দেখো দুটো রেজোনেটিং গঠন। এখন এই দুটো রেজোনেটিং গঠনের মধ্যে কার স্থায়িত্ব বেশি সেটা হচ্ছে আমরা দেখব। আমরা 1 এবং 2 হচ্ছে নাম দিয়ে দিয়েছি, অর্থাৎ এটা 1 নম্বর রেজোনেটিং গঠন, এটা হচ্ছে 2 নম্বর রেজোনেটিং গঠন। প্রথমটা দেখো যদি ভালো করে লক্ষ্য করো, দেখো সমযোজী বন্ধনের সংখ্যা দেখবে একই হবে, মানে দুটোতেই এক হবে। দেখো এখানে কত দুটো, মানে দুটো একটা কার্বন দুটো হাইড্রোজেনের সাথে বন্ধন, তাহলে এখানে দুটো, এখানে একটা 3টে, এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেনের বন্ধন, মানে কত ওখানে একটা সিঙ্গেল বন্ধন পাবো, তাহলে হচ্ছে 4টে, আর হচ্ছে এখানে দুটো 6টা। আর এইটার ক্ষেত্রে দেখো কার্বনের সাথে দুটো বন্ধন তাহলে 2, আর হচ্ছে এখানে 2 4, আর হচ্ছে এখানে তোমার হচ্ছে কার্বনের সাথে একটা, তাহলে যে হাইড্রোজেন বন্ধন আছে মানে ওইটা একটা সিঙ্গেল বন্ধনে আছে, তাহলে কটা হচ্ছে, তাহলে এখানে 2 2 4, একে হচ্ছে 5, আর হচ্ছে এখানে একটা থাকছে 6। দেখো এটাতে 6টা সমযোজী বন্ধন, এটা তো তোমার হচ্ছে 6টা সমযোজী বন্ধন, তাহলে হচ্ছে আমি সমযোজী বন্ধন দিয়ে পার্থক্য করতে পারছি না। এবং দেখো দুটোই দেখো তোমার হচ্ছে চার্জ স্পিসিস, তাহলে হচ্ছে আমি পার্থক্য করতে পারছি না রুল 2 দিয়ে, তখন হচ্ছে আমাকে রুল 3কে সাহায্য নেবো। দেখো রুল 3তে বলেছে যদি না পজিটিভ চার্জ যদি তোমার হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক পরমাণুতে এবং যদি নেগেটিভ চার্জ যদি বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুতে থাকে সেই গঠনটা হচ্ছে বেশি স্থায়ী। দেখো আমাকে এই দুটোর মধ্যে কী আছে নেগেটিভ চার্জ, তাহলে দেখো নেগেটিভ চার্জ কিনা বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুতে থাকলে সেটা বেশি স্টেবল। এখন দেখো এখানে নেগেটিভ চার্জ দেখো
অক্সিজেনের ওপর আছে, আর এখানে নেগেটিভ চার্জ দেখো কার্বনের ওপর আছে। এখন তোমরা বলো কার্বন এবং অক্সিজেনের মধ্যে কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক? অবশ্যই অক্সিজেন, যার জন্য হচ্ছে 2 নম্বর স্ট্রাকচারটা কিনা বেশি স্টেবল 1 নম্বর বেগে। কারণ এখানে দেখো বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুতে নেগেটিভ চার্জ আছে, যার জন্য 2 নম্বর যে আমার যে ক্যানোনিক্যাল ফর্ম বা গঠন সেটা হচ্ছে 1 নম্বর অপেক্ষা কিনা বেশি স্থায়ী, যার জন্য আমি দেখো দিয়েছি 2 নম্বর গ্রেটার দেন তোমার হচ্ছে কিনা 1 নম্বর। ওকে, নেক্সট দেখো এই এক্সাম্পলটা কি দেখো, এই দুটো হচ্ছে আমার ক্যানোনিক্যাল গঠন আছে। বলছে না এই দুটো ক্যানোনিক্যাল গঠনের মধ্যে কার স্থায়িত্ব বেশি? দেখো দুটো ক্ষেত্রে যদি আমি দেখি, দেখো সমযোজী বন্ধনের সংখ্যা দেখো একই, দেখো 2, এখানে ওএইচের সাথে একটা আছে তাহলে সিঙ্গেল বন্ডে, তাহলে এখানে 3, এখানে 4, এটা হচ্ছে 5, আর যেখানে নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন আছে তাহলে 5 দিয়ে 7টা। এইটা ক্ষেত্রে যদি দেখো সমযোজী বন্ধন দেখো একটা, দুটো, এখানে ওইজের মধ্যে একটা আছে 3টে, এই দুই কত 5টা, আর এখানে নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন, তাহলে এক্ষেত্রে দেখো 7টা। তাহলে দুটো ক্ষেত্রে সমযোজী বন্ধনের সংখ্যা সেম, এবং দেখো দুটোই তোমার হচ্ছে চার্জ স্পিসিস। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাকে মানে রুল 1 এবং রুল 2 দিয়ে ব্যাখ্যা করতে পারছি না, সেক্ষেত্রে হচ্ছে আমাকে না রুল 3কে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো কি আছে ধনাত্মক চার্জ। এবার দেখো এখানে দেখো ধনাত্মক বা পজিটিভ চার্জ যদি কম তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকে সেটা হচ্ছে কিনা বেশি স্থায়ী হয়। ওকে, এখানে দেখো যে ধনাত্মক চার্জ দুটো আছে, একটা হচ্ছে অক্সিজেনের মাথায় আর একটা হচ্ছে নাইট্রোজেনের মাথায়। এখন দেখবো দুটোর মধ্যে কোনটা কম তড়িৎ ঋণাত্মক। দেখো অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেন হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক মৌল। দেখো যেহেতু এখানে কম তড়িৎ ঋণাত্মক মৌলের উপর পজিটিভ চার্জ আছে, তাই এই 2 নম্বর ফর্মটা 1 নম্বর রেজোনেটিং স্ট্রাকচার হবে কিনা বেশি স্থায়ী, যার জন্য আমি লেখা লিখেছি 2 গ্রেটার দেন তোমার হচ্ছে কিনা 1। ওকে, নেক্সট দেখো তোমার হচ্ছে রুল 4। অর্থাৎ যদি হচ্ছে আমরা রুল 1, রুল 2 এবং রুল 3 এই তিনটে দ্বারা যদি পার্থক্য করতে না পারি কোনটা স্থায়িত্ব বেশি, তখন হচ্ছে আমরা দেখব রুল 4। অর্থাৎ ধরো যাক প্রথমে এরকম হলো যে দুটো রেজোনেটিং গঠনই ধরা যাক সমযোজী বন্ধনের সংখ্যা সমান, তাহলে হচ্ছে রুল 1 দিয়ে পার্থক্য করতে পারবো না। দ্বিতীয় ধরা যাক এরকম হলো যে না ওই দুটো রেজোনেটিং স্ট্রাকচারে সমযোজী বন্ধনের সংখ্যা তো একই আছে, সাথে সাথে দেখা গেল যে দুটোই ধরা যাক চার্জ যুক্ত স্পিসিস, তাহলে হচ্ছে আমি রুল 2কে অ্যাপ্লাই করতে পারবো না। 3 নম্বর ধরা যাক এরকম হলো যে ওই দুটো ক্যানোনিক্যাল গঠনেতেই ধরা যাক যে আধানগুলো আছে সেটা ধরা যাক একই পরমাণুতে আছে, তাহলে হচ্ছে সেইটা দিয়েও হচ্ছে আমরা পার্থক্য করতে পারবো না, তাই রুল 3 দিয়েও পার্থক্য করতে পারবো না। তখন হচ্ছে আমরা দেখবো কিনা রুল 4। রুল 4-এ কী বলছে যে না যে রেজোনেটিং গঠনে বিপরীত চার্জ হচ্ছে কাছাকাছি, অর্থাৎ ধরা যাক এমন হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক, অর্থাৎ এইগুলো হচ্ছে বিপরীত চার্জ, যদি এরা কাছাকাছি থাকে এবং যদি একই চার্জ অর্থাৎ প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস একে অপরের যত বেশি দূরে থাকবে সেই গঠন তত সুস্থিত হবে। ধরা যাক এই দুটো এক্সাম্পল আছে। ওকে, বেঞ্জিনেরই দুটো এক্সাম্পল আছে, আমি লিখে দিয়েছি 1 নম্বর ক্যানোনিক্যাল এবং হচ্ছে 2 নম্বর ক্যানোনিক্যাল। ধরা যাক যদি দুটোতেই তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো দুটো ক্ষেত্রে দেখো সমযোজী বন্ধনের সংখ্যা একই। দেখো দেখো 6টা সিগমা বন্ধন, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সিগমার দেখো 2টো পাই হলো এখানে তো সমযোজী বন্ধন, আমি তো দেখবো সমযোজী বন্ধন, তাহলে এখানে টোটাল হচ্ছে 6টা সিগমার হচ্ছে 2টো পাই, অর্থাৎ 8টা ধরা যাক এখানে সমযোজী বন্ধন। এখানেও দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, অর্থাৎ এখানেও 8টা সমযোজী, তাহলে দুটো ক্ষেত্রে সমযোজী বন্ধনের সংখ্যা একই। আচ্ছা, তাহলে হচ্ছে আমি রুল 1 দিয়ে পার্থক্য করতে পারছি না। নেক্সট দেখো দুটোই তোমার যে চার্জ স্পিসিস, তাহলে আমি রুল 2 দিয়েও পার্থক্য করতে পারবো না। এবার দেখো এখানে দুটো দেখো এখানে কি দেখো কার্বনের মাথায় প্লাস আছে, দেখো এখানেও কার্বনের মাথায় প্লাস আছে, এখানে দেখো কার্বনের মাথায় ঋণাত্মক চার্জ আছে, এখানে দেখো কার্বনের মাথায় ঋণাত্মক চার্জ, অর্থাৎ একই অ্যাটমের ওপর তোমার হচ্ছে চার্জ আছে, তাহলে আমি রুল 3 দিয়েও পার্থক্য করতে পারবো না। তখন হচ্ছে আমরা সাহায্য নেবো কিনা রুল 3। এখানে দেখো কী আছে, দেখো বিপরীত চার্জ যদি কাছাকাছি দেখো এই দুটো চার্জ হচ্ছে বিপরীত, এবার বিপরীত চার্জ যদি কাছাকাছি থাকে তখন সেই রেজোনেটিং গঠন তোমার হচ্ছে তত সুস্থ হবে। দেখো এই যে 1 নম্বর রেজোনেটিং গঠনে দেখো প্লাস মাইনাস অর্থাৎ দুটো বিপরীত চার্জ দেখো কাছাকাছি আসে, আর এখানে দেখো দুটো বিপরীত চার্জ তোমার হচ্ছে দূরে আছে, যার জন্য এই 1 নম্বর ক্যানোনিক্যালটা 2 নম্বর অপেক্ষায় বেশি স্থায়ী, যেহেতু এই 1 নম্বর ক্যানোনিক্যালে বিপরীত চার্জ তোমার হচ্ছে কাছাকাছি আছে। বোঝা গেল? নেক্সট দেখো তোমার হচ্ছে রুল 5। এখন দেখো রুল 5টা আমরা কখন অ্যাপ্লাই করবো? ধরা যাক এই রকম টাইপের ধরা যাক এক্সাম্পল দিয়ে দিয়েছে, ধরা যাক এই যে আমার ধরা যাক দুটোর ক্যানোনিক্যাল গঠন দিয়েছে, এই ক্যানোনিক্যাল গঠনে যদি তুমি ভালো করে লক্ষ্য করো তুমি দেখতে পাবে রুল 1, রুল 2, রুল 3 এবং রুল 4 কোনোটাতেই তুমি হচ্ছে ব্যাখ্যা করতে পারবে না, মানে কোনটা স্থায়িত্ব বেশি তুমি বলতে পারবে না, তখন হচ্ছে আমাকে রুল 5 দেখতে হবে। তুমি যদি দুটো স্ট্রাকচারে ভালো করে লক্ষ্য করে দেখো
দেখো দুটো ক্ষেত্রে দেখো 12টা সমযোজী বন্ধন আছে। দেখো এখানে 6টা সিগমা, দেখো 1 2 3 4 5 6, তারপর হচ্ছে 6টা 3টে পাই, তাহলে 6 3 9। এখানে দেখো একটা সিঙ্গেল, তাহলে কত 10, আর হচ্ছে এখানে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন সিঙ্গেল বন্ড আছে, তাহলে হচ্ছে 12। এখানেও দেখো 12টা, আর তুমি এখানেও যদি ভালো করে দেখো দেখবে এখানেও 12টা সমযোজী বন্ধন। তাহলে দুটো ক্ষেত্রে তাহলে সমযোজী বন্ধন 1, অর্থাৎ আমি রুল 1কে তোমার হচ্ছে আমি কাজে লাগাতে পারবো না। নেক্সট হচ্ছে আমি দেখবো রুল 2। দেখো এখানে দেখো দুটোই দেখো চার্জ স্পিসিস, তাহলে হচ্ছে আমি রুল 2 কাজে লাগাতে পারবো না। নেক্সট হচ্ছে আমি দেখবো রুল 3। রুল 3তে দেখো আমি তখনই পার্থক্য করতে পারবো যে না যদি তোমার হচ্ছে দুটো বিপরীত অ্যাটমে ধরা যাক যদি একই মানে চার্জ থাকে, কিন্তু এখানে দেখো যে দুটোই যে চার্জ স্পিসিস দুটি দেখো সেম অ্যাটমে আছে, মানে এখানেও কার্বন অ্যাটম আছে এখানেও কার্বন অ্যাটমে, তাহলে হচ্ছে আমি পার্থক্য করতে পারবো না রুল 3 দিয়ে। আচ্ছা রুল 4। রুল 4-এ কিনা যদি দুটো চার্জ থাকে তখন ওদের মানে ডিস্ট্যান্স, অর্থাৎ কোনটা কাছাকাছি আছে না দূরে আছে সেই দিকে করবো, কিন্তু এখানে দেখো একটা চার্জ, তাহলে হচ্ছে আমি রুল 4 দিয়েও আমি হচ্ছে ব্যাখ্যা করতে পারবো না। তখন হচ্ছে আমরা দেখবো কিনা রুল 5। কী দেখবো না অ্যারোমেটিক গঠন সংকেত অ্যারোমেটিক গঠন সংকেত সমসংখ্যক সমযোজী বন্ধন বিশিষ্ট নন অ্যারোমেটিক গঠন সংকেতের চেয়ে বেশি। দেখো এখানে দুটো ক্ষেত্রেই দেখো সমযোজী বন্ধনের সংখ্যা একই, দেখো 12টা, এখানেও 12টা, কিন্তু এইটা দেখো তোমার হচ্ছে অ্যারোমেটিক, কিন্তু এটা দেখো নন অ্যারোমেটিক। কেন এটা অ্যারোমেটিক? কারণ এখানে 4n প্লাস তোমার হচ্ছে 2 পাই ইলেকট্রনিক সিস্টেম আছে, যেখানে n ইকুয়াল টু তোমার হচ্ছে 1, অর্থাৎ এখানে n ইকুয়াল টু 1 4 4 প্লাস হচ্ছে 2 অর্থাৎ 6। দেখো এখানে 6 পাই ইলেকট্রনিক সিস্টেম আছে। দেখো একটা দুটো, কারণ এক একটা পাই বন্ধনে দুটো ইলেকট্রন থাকে, তাহলে 3টে পাই বন্ধনে কিনা 6টা ইলেকট্রন থাকবে, যার জন্য এটা তোমার হচ্ছে অ্যারোমেটিক যৌগ, আর এটা তোমার হচ্ছে নন অ্যারোমেটিক। অর্থাৎ অ্যারোমেটিক গঠন সংকেত সমসংখ্যক সমযোজী বন্ধন বিশিষ্ট নন অ্যারোমেটিক গঠন সংকেতের চেয়ে বেশি স্থিতি। অর্থাৎ দুটো ক্ষেত্রে যদি সমযোজী বন্ধনের সংখ্যা যদি একই হয়, তাহলে মানে যেটার তোমার হচ্ছে কিনা অ্যারোমেটিক গঠন সংকেত হবে সেটার স্থায়িত্ব নন অ্যারোমেটিক গঠন সংকেত অপেক্ষার চেয়ে বেশি হবে। যেমন তোমার হচ্ছে আমরা এই এক্সাম্পলটা তোমার হচ্ছে না দেখলাম, বোঝা গেল। আর একটা কথা বলে রাখি যে তোমরা যখন এই রুলগুলো দেখবে অবশ্যই প্রথমে রুল 1কে দেখবে, তারপর 2কে দেখবে, তারপর 3 দেখবে, তারপর 4 দেখবে, তারপর হচ্ছে 5 দেখবে, মানে কি সিকোয়েন্সলি দেখতে হবে। মানে তুমি ইচ্ছে গেলো যে 4কে আগে দেখবে, মানে 4কে আগে কনসিডার করবে, ওরকম চলবে না। রুল 1 না কাজে লাগলে তখন তুমি রুল 2কে কাজে লাগাতে পারবে, বোঝা গেল। এরকম সিকোয়েন্সলি, অর্থাৎ রুল 1 যদি না কাজে লাগে তখন হচ্ছে রুল 2 কাজে লাগবে, রুল 2 যদি না কাজে লাগে তখন হচ্ছে রুল 3 লাগবে। এইভাবে তুমি ইচ্ছা মতো যেটা খুশি অ্যাপ্লাই করতে পারবে না, বোঝা গেল। সিকোয়েন্সলি তোমার হচ্ছে অর্থাৎ একের পর এক তোমাকে হচ্ছে অ্যাপ্লাই করে দেখতে হবে, তাহলেই তুমি হচ্ছে কোন স্ট্রাকচারে বেশি স্থায়িত্ব সেটা তুমি হচ্ছে দেখতে পাবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।